গুনগুন করে গান গাইতে গাইতে ভুঁইয়া বাড়িতে যাচ্ছে রূপা। সামনের আঁচলটা হাতে নিয়ে নাড়িয়ে যাচ্ছে। পরনে সুতির সবুজ শাড়ি আর সাদা ব্লাউজ। বরাবরের মতোই ব্লাউজের গলাও অনেক বড়, ফলে বুক পিঠে কোমরের অংশ বেরিয়ে আছে। পরশুদিন শহরে গিয়েছিল সে। শহরের নামি দামি পার্লার থেকে রূপচর্চা করে এসেছে। হাত পাও কেমন চকচক করছে, এই কারণে তাকে দেখা যায়নি। এখন পথে ঘাটে যখন তখন দেখা যাবে। তার কাজই তো এটা। বাড়িতে মন বসে না। মন বসবে কি করে? মন তো থাকে মুড়ির উপর ক্যারাম খেলা জোয়ান পোলাপানির কাছে। এসব ভেবে হাসল সে, কিন্তু গলিতে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে গেল। মুখের ভঙ্গিমা ভয়ার্থ হলো, কারণ আরিজ ওর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরে মায়ের সঙ্গে কথা বলছে। তাকে দেখা মাত্রই উল্টো ঘুরে হাঁটা ধরল। আরিজকে তার মোটেও পছন্দ না। খুবই জঘন্য একটা ছেলে। একবার গা ঘেঁষে দাঁড়ানোর জন্য কাঁচা কুঞ্চির বাড়ি মেরেছিল। সেই বাড়িতে তার দুধে আলতা গায়ে কালচিটে পড়ে গিয়েছিল। 3 দিন জ্বরে ভুগেছিল। তারপর থেকে কাছে ঘেঁষা তো দূর, যে পথে থাকে ও পথেও পা মারায় না। কতদিন ভুঁইয়া বাড়ি যাওয়া হয়নি, কুটনামি করা হয়নি। কুটনামি না করলে মনটা আগুপাগু করে। সব দোষ আরিজের। ওদিক যেতে পারল না দেখে আরিজকে গালি দিতে দিতে মুদি দোকানে এলো। দোকানদারের ছেলে মাসুম বসে আছে। এক বাচ্চার বাবা মাসুম, তবে লুচ্চাগিরিতে এগিয়ে থাকে। তাকে দেখে রূপার শাড়ির আঁচল নিয়ে নিচে নামিয়ে দিল। এরপর একটু ঝুঁকে ঠোঁটে মিটিমিটি হাসি ফুটিয়ে বলল, মাসুম বাবু, 1 হালি ডিম দাও। আরে রূপা ভাবিছে, আর কি কি লাগবে কন? নুডলস দাও, মুসুর ডাল দাও, 1 কেজি চিনি দাও, আর একটা ভীম সাবান, আর 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 1 প্যাকেট তোমার ঠোঁটের হাসি দাও। মাসুম ঠোঁট কামড়ে একটু হাসলো। সিগারেটে পোড়া ঠোঁট গোল করে চুমু ছুড়ল। তারপর মাথার চুলগুলো ব্যাকপাশ করে এদিক ওদিক তাকালো। কেউ দেখে ফেললে আবার বিপদ। সে জিনিসগুলো পলিথিনে ঢুকিয়ে রূপার হাতে ধরিয়ে দিল। রূপা সেসব ধরে বলল, টাকা কালকে দেই। মাসুম তার কথার ধার ঘেঁষল না, বরং নিচু স্বরে বলল, ভাইয়ের নাইট কবে? আইজ আছে? জিনিসের দাম দেওয়ান লাগবো না। ও মা, কেন সত্যি লাগবো না? না। মন থেকে কইতেছ? হ। তাইলে আমিও মন থেকে একটা কথা কই, কন। আইজা তোমার ভাইয়ের নাইট আছে, রাইতে আয়ো। রূপার কথা শুনে মাসুম মাথা চুলকে হাসলো। এ তো নতুন না। হঠাৎ গলা খাকারি শুনে দুজনে ঘুরে তাকালো। পেছনে অচেনা এক ছেলে দাঁড়িয়ে আছে। তাকে চেনে না রূপা। তাই বুক টান টান করে সোজা হয়ে দাঁড়ালো। ছেলেটার আপাত মস্তক দেখে একটু সরে দাঁড়ালো। গ্রামের ছেলে না, এটা নিশ্চিত। কারণ গ্রামের ছেলেরা এত স্মার্ট না। তাদের বেশভূষা এত দামি হয় না। বডি চকচক করে না। তাদের শরীর থেকে ব্র্যান্ডের পারফিউমের সুগন্ধ আসে না। মুন্তাসির 10 প্যাকেট সিগারেট কাগজের ঠোঙায় মুড়িয়ে দিতে বলল। তারপর দাম মিটিয়ে চলে গেল। সে যেতেই রূপা মাসুমকে ইশারা করতে মাসুম জানালো, ভুঁইয়া বাড়ির মেহমান, শহর থেকে এসেছে, দেখে মনে হয় টাকা পয়সাওয়ালা। রূপা দাঁড়ালো না। সে মুন্তাসিরের পেছনে হাঁটা ধরল। তারপর টোপ ফেলতে কানে ফোন ঠেকিয়ে শুনিয়ে শুনিয়ে বলল, আমি রূপা। মুখ ফিরাইয়া লাভ নাই। এই গ্রামে আমার মতো সুন্দরী আর পাইব না। সুন্দরী হইলেও আমার পীড়িতের মানুষ নাই। তাই কেউ প্রস্তাব দিলে না করুম না। গলিতে দাঁড়াইয়া ডান দিকে তাকালে সামনের গোলাপি বাড়িটা আমার বাড়ি। আমি বাড়িত একা থাকি। কারণ যদি মন খারাপের ব্যারাম থাকে আমার কাছে আইতে পারে। আমি শরীরের সঙ্গে মনের ব্যারামও সারি। আমার নাম ভুলে যায় না। আমি হইলাম রূপা, জোয়ান পোলাপাইনের সুন্দরী ভাবি, রূপা ভাবি। সব কথাই শুনেছি মুন্তাসির। কি ভেবে পেছনেও তাকালো। আরেকবার তাকালো গোলাপি বাড়িটির দিকে। তারপর বাড়িতে ঢুকে গেল। তা দেখে রূপা হাসলো। টোপ গিলেছে বোধহয়, নয়তো বাড়ির দিকে তাকালো কেন। আচমকা মোহাম্মদ উসমানের খামারে বাংলাদেশি এক ছেলের আগমন ঘটেছে। নাম তার হিমাদ্রি সেহজাদ। তার শখ ঘোড়ার ব্যবসা করা। তাই সুদূর বাংলাদেশ থেকে ইরানের গোলিস্তানে এসেছে ঘোড়া কিনতে। সে শিখতে চায় ব্যবসায়ের কৌশলও, কিন্তু শুরু কিভাবে করবে ধারণা নেই। অথচ মন ভর্তি জেদ একটাই, সে রেসিং, পোলো বা রাইডিং ক্লাবের জন্য প্রশিক্ষিত ঘোড়াই কিনবে। কারণ এই ঘোড়ার প্রচুর চাহিদা। ট্রেন্ড ঘোড়ার অনেক দাম বেশি হলেও চাহিদাও বেশি, আর যেটার চাহিদা বেশি সেটাতে লাভও বেশি। মোদ্দা কথা, উসমান সাহেবের থেকে শিক্ষা নিতে চাই। অভিজ্ঞ মানুষের থেকে চোখে দেখলেও
অনেক কিছু শেখা যায়, জানা যায়। এজন্যই প্রাথমিক ধারণা নিতে এসেছে, যাতে নিজে একটি খামারে পরিচালনা করতে পারে। হিমাদ্রির জায়গায় অন্য যে কেউ হলে ওসমান সাহেব মোটেও রাজি হতেন না, এক বাক্যে নাকচ করে দিতেন। কিন্তু ইরানের রাজধানী তেহরানের প্রভাবশালী নেতা নাবিক কাসেমি ওনাকে ফোন করেছিলেন, যা ছিল কল্পনাতীত। বিনয়ীভাবে ছেলেটাকে কাজ শেখানোর অনুরোধ করেছিলেন। ছেলেটা নাকি বড্ড সরল, বিনয়ী, খুবই নরম মনের মানুষ, কারোর সঙ্গে উচ্চবাক্য করে না, নেশাপান করে না। ওনারই এক আত্মীয়র ছেলে, উনি যেন থাকার অনুমতি দেন। বড় আশা করে ওনার দায়িত্বে হিমাদ্রিকে পাঠিয়েছেন। এভাবে বললে না করা যায়? তাছাড়া প্রভাবশালী নেতার মুখের উপর না কথা বলা যায় না, বলে খেসারত দিতে হয়। কিন্তু ওনার বলতে ইচ্ছে করছিল, আমি এক যুবতী মেয়ের বাবা, আমার বাড়িতে অচেনা পুরুষকে রাখবো না। সমাজ যুবতী মেয়ের গায়ে কলঙ্ক লেপটাতে ওস্তাদ, কিন্তু বলা হয়ে উঠল না। অগত্যা মনের বিরুদ্ধে হাসি ফুটিয়ে হিমাদ্রির সাদরে গ্রহণ করলেন তিনি। বাড়ির দিকে যেতে গেলে হিমাদ্রি মাঝপথে দাঁড়িয়ে গেল, বলল, আঙ্কেল, আমার কিছু বলার আছে। বলো বাবা। আঙ্কেল, আমি আপনার বাড়িতে থাকতে যাচ্ছি না। খামারে কোনো রুম বা কোনো ফাঁকা বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলে সুবিধা হতো। আমি ভাড়া দিয়ে থাকবো। কেন বাবা? অতিথি হয়ে এসে ভাড়া থাকাটা খারাপ দেখায় না? দেখাবে না। থাকা খাওয়ার খরচ বহন করার সামর্থ্য আমার আছে। আমি শুধু কাজ শিখতে চাই। এটা কেমন কথা? নেতা সাহেব জানলে কি ভাববে? জানালে না জানবে? হিমাদ্রির কথা শুনে ওসমান সাহেবের দোটানায় পড়ে গেলেন। তারপর কিছু একটা ভেবে বললেন, আমার কাছে দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা আসে, তাদের থাকার জন্য অতিথিশালা বানিয়েছিলাম। কিন্তু ওটা কাঠের তৈরি, 2টো রুম, একটি রান্নাঘর আর একটি ব্যালকনি আছে। তুমি ওখানে থাকবে? এখানে তুষারপাত হয় দেখে বেশ উঁচু করে বানানো ঘরটা। চলুন যাই তাহলে। কিন্তু তার আগে এখন আপাতত আমার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করো। আমি ততক্ষণে অতিথিশালা গোছানোর ব্যবস্থা করছি। হিমাদ্রির কথা বাড়ল না। ওনার কথা মেনে ব্যাগপত্র সব অতিথিশালায় রেখে বাড়ির দিকে হাঁটা ধরল। বাড়িতে যাওয়ার সময় অতিথিশালার সামনে দিয়ে যেতে আবার বের হতে গেলেও দেখা যায় বাড়ি আর অতিথিশালার দূরত্ব মাত্র 3 মিনিটের পথ, একদম সোজা পথ। বাড়ির গেটে দাঁড়ালে অতিথিশালা দেখা যাবে, অতিথিশালায় জানালায় দাঁড়ালে বাড়ি দেখা যাবে। বাড়িতে ঢুকতে ওসমান সাহেবের সহধর্মিণীর সঙ্গে দেখা হলো। হিমাদ্রি সালাম দিল। মিসেস জুলিয়ার সালামের জবাব নিয়ে এক পলক তাকালেন স্বামীর দিকে। ওসমান সাহেব পরিচয় করিয়ে দিলেন। ওসমান সাহেব হাসতে হাসতে জানালেন, হিমাদ্রিও বাংলাদেশি। কথা শুনে জুলিয়ার মুখে হাসি চড়া হলো। বহুদিন পর দেশের মানুষ পেয়ে খুশি হলেন, বাংলায় কথাবার্তা বলেন। তখন 12 বছরের এক ছেলে খিলখিল করে হেসে দৌড়ে আসলো। হিমাদ্রির দিকে দৃষ্টি পড়তেই একটা রুমের দিকে তাকালো। তারপর এক প্রকার চেঁচিয়ে বলল, আননোন পারসন, প্লিজ স্টপ। তার কথা শুনে কেউ হঠাৎ তড়িৎ দরজা থেকে ছিটকে সরে গেল। ওসমান সাহেব গলা খাকারি দিয়ে হিমাদ্রিকে ভেতরে নিয়ে গেলেন। ওনার ছেলে নুরাইদ সিদ্দিকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর হিমাদ্রিকে পাশের গেস্ট রুমের সব কিছু দেখিয়ে ফ্রেশ হয়ে নিতে বললেন। তারপর রুমের পর্দা টেনে দিয়ে এবার গেলেন মেয়ের রুমের দিকে। মেয়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আদরে সুরে ডাকলেন, আম্মা যান। ডাক মাত্রই এক মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, জি আব্বুজান। আমি কি ভেতরে আসবো মা? জি আব্বুজান। ওসমান সাহেব ভেতরে প্রবেশ করলেন। উনি বাইরে থেকে আসা মাত্রই ছেলে মেয়ে দুটো ছুটে আসে। আজও তাই হচ্ছিল, কিন্তু বাইরের পুরুষ থাকায় মেয়ে আর বের হননি। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মহান আল্লাহ যখন বান্দার উপর খুশি হন তখন মেহমান পাঠান। আজ আমাদের বাসায় একজন মেহমান এসেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করব মেহমান যেন আমাদের সেবায় সন্তুষ্ট হন, কারণ মেহমান খুশি হলে আল্লাহ খুশি হবেন। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার কষ্ট করে অতিথিশালা গুছিয়ে দিতে পারবেন? আপনার আম্মুজান খানা রেডি করছেন। আপনি যদি জি আব্বুজান, আমি পারবো। চলেন তাহলে আপনাকে রেখে আসি। মেহমানের খানা সারতে সারতে আপনার কাজ হবে না? হবে ইনশাল্লাহ। কথা বলে মাহিনুর তার আবায়া সরিয়ে জড়িয়ে নিল। তার সারা দেহ কালো কুচকুচে ঢোলা ঢোলা আবায়া ঢেকে গেল। শুধু শান্ত চোখজোড়া বেরিয়ে থাকলো। জুলিয়া বেগম নতুন বেডশিট থেকে শুরু করে আরও কিছু জিনিস মেয়ের হাতে ধরিয়ে দিলেন। তারপর বাবা মা বের হতেই নুরাইদ পিছু লাগলো।
ওসমান সাহেব দুই ভাই বোনকে অতিথিশালায় ঢুকিয়ে লাইট জ্বালিয়ে দিলেন। তারপর কাজ করতে বলে বাইরে থেকে দরজা আটকে দিয়ে বাড়িতে চলে গেলেন। ওদিকে খাবারের ব্যবস্থা কতটুকু দেখা দরকার। ওদিকে সাবান আর আরিচের একটা গেঞ্জি নিয়ে পুকুর পাড়ে এসেছে ওরা। পরন্ত বিকেলে সূর্য ডুবে যাচ্ছে। পুকুরের পানিতে সেই দৃশ্যটুকু চমৎকারভাবে ভেসে উঠেছে। পুকুরের সবুজ পানি টলমল করছে। একটু বাতাস হলে ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে। সেই ঢেউয়ের হেলায় টাকা খাচ্ছে। শেষ শিশুটা পানিতে ডুবে থাকায় শ্যাওলায় সবুজ হয়ে আছে। এটা ভূঁইয়াদের পুকুর। গ্রামের মানুষেরা গোসল করে নিত্যদিনের কাজকাম সারে। ভূঁইয়ারা কেউ পুকুর ব্যবহার করে না দেখে পরিষ্কার করে না। গ্রামের কেউ আগ বাড়িয়েও করে না। এভাবেই চলে। সে অবশ্য বাড়ির টিউবওয়েলেই গোসল করে। তার ভাই পুকুরে গোসল করা পছন্দ করে না। এজন্য কাপড় ধোয়ার জন্য মাঝে মাঝে পুকুরে আসে। এখন এদিকটায় কেউ নাই, গেছে বিলের দিকে। যে যার পাল ধারা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে বিকেলে ওদিকে যায়। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে হাতের দিকে তাকালো। সকালবেলা আড়তে যাওয়ার আগে আরিজ গেঞ্জিটা ধোয়ার জন্য দিয়েছিল, কিন্তু একদম ভুলে গিয়েছিল। কলেজ থেকে এসে একটু পড়তে বসেছিল। পড়তে পড়তে যখন কখন ঘুমিয়ে গেছে। হুড়মুড় করে উঠে বাইরে আসতে চোখে পড়ল ভাইয়ের গেঞ্জির দিকে। তখন গেঞ্জি হাতে দৌড়ে এসেছে। এসব ভাবতে ভাবতে পা বাড়াতেই আচমকা পা হড়কে ধপাস করে পড়ল। মরিয়ম বেগমও মেয়ের পেছন পেছন দাঁড়িয়েছেন সবে। মেয়েকে পড়তে দেখে কিছু বলার আগেই সেখানে মুনতাসির এসে দাঁড়ালো। তারপর উচ্চশব্দে হাততালি দিতে দিতে বলল,